লাস্ট ক্লাসে আমরা যে টপিকটা দেখছিলাম সেটা ছিল বেসিক ফিজিক্স অফ সেমিকন্ডাক্টরস, অর্থাৎ সেমিকন্ডাক্টরের যে বেসিক বিহেভিয়ার বা প্রপার্টি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ওই আলোচনার ভেতর আমাদের যেই টপিক গুলো এসেছিল, প্রথমে ছিল যে সেমিকন্ডাক্টর কি জিনিস, তারপর আসলো আহ ইলেকট্রন গুলো কিভাবে কোভ্যালেন্ট বন্ডের ভিতরে থাকে, কিভাবে আমরা হোল পাচ্ছি সেমিকন্ডাক্টরের ভিতরে, এবং সবার শেষে এসেছিল ব্যান্ড গ্যাপ এনার্জি। তো ব্যান্ড গ্যাপ এনার্জির সংজ্ঞাটাই ছিল যে মিনিমাম যে পরিমাণ এনার্জি দিলে কোনো একটা কোভ্যালেন্ট বন্ড ভেঙে একটা ইলেকট্রন ফ্রি হবে, সেটা হলো কোভ্যালেন্ট এনার্জি, সরি সেটা হলো ব্যান্ড গ্যাপ এনার্জি। সেই ব্যান্ড গ্যাপ এনার্জি থেকে আমরা কয়েকটা জিনিস এখানে দেখেছিলাম, একটু মনে করে দেখো। প্রথমে যেটা ছিল, আহ, এখানে সেমিকন্ডাক্টর বলতে বেসিক্যালি যেটা আমরা ইউজ করব সিলিকন, সেই সিলিকনের ব্যান্ড গ্যাপ এনার্জিটা দেওয়া আছে 1.12 ইলেকট্রন ভোল্ট। আরো দুই তিনটা ব্যান্ড গ্যাপ এনার্জির এক্সাম্পল তোমাদের আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, যেমন ডায়মন্ডের জন্য হয় 2.5 ইলেকট্রন ভোল্ট, তারপর জার্মেনিয়ামের জন্য 0.66 ইলেকট্রন ভোল্ট, গ্যালিয়াম আর্সেনাইডের জন্য 1.42 ইলেকট্রন ভোল্ট। এ ধরনের কিছু কিছু ভ্যালু বলা হয়েছিল। তো লাস্টে এখানে একটা ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশনটা হলো কোনো একটা সেমিকন্ডাক্টর যদি থাকে, সেই সেমিকন্ডাক্টরের ইউনিট ভলিউম ধরে রাখলাম। ইউনিট ভলিউম বলতে আমরা আসলে সেমিকন্ডাক্টরে বা ইলেকট্রনিক্সে যেটা বুঝাই, ডিফল্ট ভাবে যেটা বোঝানো হয় সেটা হলো 1 কিউবিক সেন্টিমিটার। ধরলাম এই যে এটা হলো একটা 1 কিউবিক সেন্টিমিটারের সেমিকন্ডাক্টর, আমি যেটা এখানে ড্র করলাম। এই 1 কিউবিক সেমিকন্ডাক্টরে কয়টা ইলেকট্রন ফ্রি থাকবে, সেই টার্মটা হলো এই এনআই, নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস ইন ইউনিট ভলিউম। ইউনিট ভলিউম বলতে 1 কিউবিক সেন্টিমিটার, মানে এখানে কয়টা ফ্রি ইলেকট্রন পাওয়া যাবে। টোটাল ইলেকট্রন কিন্তু এর চেয়ে অনেক বেশি থাকবে, ফ্রি ইলেকট্রন কয়টা সেটা বোঝানো হচ্ছে এনআই দিয়ে। তাহলে এনআই এর ইকুয়েশনটা কি, 5.2 ইন্টু 10^15 ইন্টু T⁻³ ইন্টু E⁻−Eg/2kT। কোনটা কি টার্ম সেটাও বলা হয়েছিল, যে 5.2 ইন্টু 10^15 এটা হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু, T⁻³ অর্থাৎ আমরা কত টেম্পারেচারের জন্য এই এনআই এর ভ্যালুটা বের করছি, সেই টেম্পারেচারটা হলো টি, এবং এই টেম্পারেচারটা সবসময় কেলভিনে নিয়ে যেতে হবে। আমাদের যদি বলা থাকে 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস মানে আমরা জানি 293 ডিগ্রি কেলভিন বা 293 কেলভিন, অর্থাৎ যেটাই হবে তার সাথে 273 কেলভিন যোগ হয়ে যাবে। যত ডিগ্রি সেলসিয়াস তার সাথে 273 যোগ করলে যেটা পাবো সেটাই হলো আমাদের কেলভিনে। তাহলে কেলভিনের টেম্পারেচারটা এখানে সবসময় নিতে হবে। এই কেলভিনের টেম্পারেচারে নেওয়ার পর এটা হলো টি, E⁻, এই ই হলো তোমাদের ক্যালকুলেটরের যে এক্সপোনেনশিয়াল আছে, EXP, ক্যালকুলেটরের এক্সপোনেনশিয়াল বাটন আছে না, সেই এক্সপোনেনশিয়ালের ই হলো এটা। এর পাওয়ারে আছে কি -ইজি, -ইজি বলতে এই যে ইজি বলতে এই ভ্যালুটা, যেই ম্যাটেরিয়াল আসবে সেই ম্যাটেরিয়ালের জন্য যেই ব্যান্ড গ্যাপ এনার্জি, সেই ভ্যালুটা আমরা এখানে দিব। তারপরে আসবে যেটা বাই 2kT, টু তো কনস্ট্যান্ট টু, আর কে বলতে বোঝানো হয় বোল্টজম্যান কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। এই কনস্ট্যান্টের ভ্যালুটা হলো 1.38 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন। এই ভ্যালুটা মুখস্থ রাখা আসলে খুব বেশি জরুরি না, যদিও কাজ করতে করতে একসময় মুখস্থ হয়ে যাবে, কিন্তু শুরুতে দেখবা তোমরা যখন এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবা, ক্যালকুলেটরে কনস্ট্যান্ট 25, আমাদের যে ক্যালকুলেটর ইউজ করো সাইন্টিফিক ক্যালকুলেটরে, সেখানে দেখবা কনস্ট্যান্ট 25 যদি দাও, এই কনস্ট্যান্ট 25ই হলো কে। এই কে এর ভ্যালুটা তোমাদের কারো যদি এখন হাতে ক্যালকুলেটর থাকে চেক করে দেখতে পারো কনস্ট্যান্ট 25 দিয়ে। এই যে 1.38 টোটাল ভ্যালুটা যদি বলি, আমার হাতেই ক্যালকুলেটর আছে, এখানে টোটাল ভ্যালুটা দেখায় 1.3806503 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন। সম্পূর্ণ ভ্যালুটা আসলে আমরা সব সময় যে ইউজ করব জরুরি না, 1.38 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন দিলেই চলবে। তাহলে এই হলো আমাদের টোটাল ইকুয়েশনের ডিফারেন্ট প্যারামিটারস, কোনটা দিয়ে কি বোঝানো হয়।
এখানে একটা জিনিস একটু খেয়াল রাখবা, ইজির যে ভ্যালুটা দেয়া আছে, এই ইজির ভ্যালুটা কিন্তু বেসিক ইউনিট দেওয়া আছে কি ইলেকট্রন ভোল্ট। আর নিচের যেই কেটি, এই যে এই টার্মটা, এটা তো একটা ফ্র্যাকশন, উপরে একটা পার্ট আছে নিচে একটা পার্ট আছে, উপরেরটার ইউনিট আসলো ইলেকট্রন ভোল্টে, নিচের যে পার্টটা আছে কেটি, কে এর ইউনিট হলো জুল পার কেলভিন আর টি এর ইউনিট হলো কেলভিন। তাহলে জুল পার কেলভিনের সাথে কেলভিন গুণ করলে সিম্পল আমরা পাচ্ছি জুল। তার মানে উপরে ইলেকট্রন ভোল্ট নিচে জুল, এইভাবে রেখে কিন্তু কাজ করা যাবে না। এই কাজটা করতে হবে দুইটাকেই হয় আমরা জুলে নিয়ে যাব অথবা দুটাকেই কেলভিনে নিয়ে আসবো। তো এইটা নেওয়ার জন্য আমি গত ক্লাসে আরো একটা কথা বলেছিলাম যে ইলেকট্রন ভোল্ট মানে হলো 1 ইলেকট্রন ভোল্ট, মানে আমি যদি বলি 1 ইলেকট্রন ভোল্ট, সরি ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তার মানে আমরা ইজিলি এই ইলেকট্রন ভোল্টের যে ভ্যালুটা আছে, অর্থাৎ আমরা উপরে যে ভ্যালু পাচ্ছি ইজির, সেই ভ্যালুটার সাথে যদি এই জিনিসটা গুণ করে দেই তাহলে উপরের টার্মটা জুলে চলে আসবে। তখন কি উপরে নিচে দুই দিকে জুল হবে। এই কাজটা করাটা আমাদের জন্য জরুরি। যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করলে সবসময় উপরে আর নিচে দুইটাকে সেম ইউনিটে রাখতে হবে, হয় দুটাই জুল অথবা দুটাই ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, ইকুয়েশনটা নিয়ে মনে হয় কারো সমস্যা থাকার কথা না। এইটারই একটা ইউজ এখন আমরা এক্সাম্পলে দেখবো, এক্সাম্পল দেখলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা এক্সাম্পলে চলে আসি, 1 মিনিট। হুম, দেখো এখানে এক্সাম্পলটা দেখাচ্ছে, এটা হলো রাজাভির বইয়ের এক্সাম্পল 2.1। এখানে দেখো এক্সাম্পলে যেটা বলেছে সেটা হলো ডিটারমিন দ্য ডেনসিটি অফ ইলেকট্রনস ইন সিলিকন। তার মানে আমাদের ডেনসিটি অফ ইলেকট্রন বের করতে হবে এনআই এর ভ্যালু। কার জন্য? সিলিকনের জন্য। সিলিকন যখনই বলবে তখন কিন্তু আমরা জানি যে ইজির ভ্যালুটা কনস্ট্যান্ট 1.12 ইলেকট্রন ভোল্ট অ্যাট টি ইকুয়াল টু 300 কেলভিন। এটাকে বলা হচ্ছে রুম টেম্পারেচার। তোমরা এই কোর্সে দেখবা ফার্দার যত জায়গাতেই আমরা যাব রুম টেম্পারেচার বলতে 300 কেলভিনই বলা হবে। আমরা পরবর্তী যেসব টপিক দেখব কোথাও যদি সরাসরি বলে দেয় যে রুম টেম্পারেচারে কিছু করতে হবে, রুম টেম্পারেচার মানে ধরেই নিবা এটা 300 কেলভিন। আর এটা হলো একবার করতে হবে। সেকেন্ড যেটা করতে হবে যে টি ইকুয়াল টু 300 কেলভিনের জন্য একবার করব, আর টি ইকুয়াল টু 600 কেলভিনের জন্য একবার করব। দুইবার আমরা এনআই এর ভ্যালুটা বের করব। তাহলে তোমাদের যাদের কাছে খাতা কলম আছে নিজেরাই শুরু করে দিতে পারো যে এই আগের ইকুয়েশনটা যদি ডিটেল লিখে নাও। উম, আগের ইকুয়েশনটা ডিটেল লিখে নাও যে এনআই এর যে ইকুয়েশনটা ছিল। এখানে আমি ইকুয়েশনের প্রথমটার ভ্যালু আমি বসিয়ে দিচ্ছি যে এনআই এর ভ্যালু ছিল 5.2 5.2 ইন্টু 10⁻⁻15 ইন্টু 10⁻⁻15 ইন্টু টি টু দি পাওয়ার 3/2। টি মানে এখানে 300 কেলভিন, প্রথমটার জন্য করছি আগে। তাহলে টি ইকুয়াল টু 300 কেলভিন হলে 300 টু দি পাওয়ার 3/2। তোমরা ক্যালকুলেটারে 3/2 আলাদাও লিখতে পারো, আবার আমরা জানি 3/2 মানেই হলো 1.5, সো 1.5 আকারেও লিখতে পারো, যেভাবে সুবিধা হয়। টি টু দি পাওয়ার 3/2 ইন্টু ই টু দি পাওয়ার, ই মানে এক্সপোনেনশিয়ালের ই টু দি পাওয়ার মাইনাস ইজি। আমি একটু উপরে লিখি, মাইনাস ইজি মানে হলো কত, সিলিকন যেহেতু বলা 1.12 ইলেকট্রন ভোল্ট, 1.12। আর একটু আগে বললাম এটাকে নিয়ে যেতে হবে কি জুলে, তাহলে এটার সাথে গুণ হবে 1.6 ইন্টু 10⁻⁻19, 10⁻⁻19, এটা ডিভাইডেড বাই 2 কেটি, 2 ইন্টু
কে মানে হলো 1.3838 ইন্টু 10 টু দি পাওয়ার -23 -23, এটা কিন্তু মাইনাস হবে, একটু ছোট দাগ হয়ে গেছে, -23 ইন্টু কেটি, টি মানে হলো 300 এখানে, ইকুয়াল টু, কারো কাছে ক্যালকুলেটর করলে নিজের একবার হিসাব করে রাখতে পারো, তাহলে তোমাদের পরবর্তীতে যখন কাজ করবার সুবিধা হবে। আমি নিজে এখানে একবার হিসাব করে রাখি। দেখো আমি প্রথম এই অংশটার হিসাব করি, ই এর যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা, এই অংশটা আর কি, এই অংশটা আগে হিসাব করে ফেলি। তাহলে কি আসছে, -1.12 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, এটা হলো আমার উপরে আছে, নিচে আছে ডিভাইডেড বাই 2 ইন্টু 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার -23 ইন্টু 300 কেলভিন। তাহলে আমার শুধু যদি এই এই ব্র্যাকেটের ভেতরে যেটুকু আছে, মানে ই এর পাওয়ার যেটা আছে সেটার কথা চিন্তা করি, এই অংশটা আসবে, আমি এখানে আলাদাভাবে লিখি, ই টু দি পাওয়ার আমার আসবে -21.6425, -21, -21.64, কত বললাম, 25, এটা হলো ই এর পাওয়ার আসলো। তোমাদের কেউ যদি ক্যালকুলেশন করো, দেখো এটা ম্যাচ করে কিনা, বা কোথাও যদি এটা না আসে তাহলে আমাকে বলতে পারো কোথাও সমস্যা হচ্ছে কিনা। এটা হলো ই এর পাওয়ার আসলো। আর এই অংশটা হিসাব করলে কি হবে, এটাকেও আমরা আলাদা হিসাব করি। আচ্ছা, এইটা, হ্যাঁ, এটাও হিসাব করে ফেলি। এটা কত আছে, 5.2 ইন্টু 10 টু দি পাওয়ার -15 ইন্টু 300 টু দি পাওয়ার 1.5, 300 টু দি পাওয়ার 1.5, এটার ভ্যালু আসলো 2.702, 2.702 ইন্টু 10 টু দি পাওয়ার -11, 2.702, 702 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু 10 টু দি পাওয়ার -11, এটা হলো এই অংশটার ভ্যালু, এর সাথে গুণ হবে ই টু দি পাওয়ার এটা। তাহলে ই টু দি পাওয়ার -21.6425 এর ভ্যালু কত সেটা এখন বের করি। ই টু দি পাওয়ার -21.6425, হুম, 1 পয়েন্ট, এটার ভ্যালু আসলো 3.988 ইন্টু,
টেন টু দি পাওয়ারের কোথাও আমি একটু ঝামেলা করেছি, দাঁড়ো 1 মিনিট। আমার 1.08 ঠিক আছে, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। আচ্ছা, এই যে যেটা বললাম 10 টু দি পাওয়ারের এই জায়গায় আমি একটু আগে ঝামেলা করে রেখে এসেছিলাম, এটা তোমাদের একটু বলা উচিত ছিল। এটা -15 ছিল না, +15, এই জন্যই তো আমার 10 টু দি পাওয়ারের রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে। 5.2 ইন্টু 10 টু দি পাওয়ার 15, এটা -15 না, তোমাদের এই যে আগের স্লাইডে যেটা দেখালাম এটা হলো +15 ইন্টু 300 টু দি পাওয়ার 1.5। তার মানে এটা হলো আসলে -11 না, এটা হবে হলো +19 10 টু দি পাওয়ার 5। হ্যাঁ, +19। এটা এখন আমাদের হিসাবে ঠিক আছে। আচ্ছা, এটার সাথে এখন যখন আমরা গুণ করে দেব আমাদের আলটিমেটলি রেজাল্ট আসলো 2 না 1.7 1.077, হ্যাঁ 1.077 ইন্টু 776 আছে, তার মানে 1.08ও লেখা যায়, যে এখানে যেটা লিখেছে 1.08 ইন্টু 10 টু দি পাওয়ার 10। এই দেখো এইখানেই কিন্তু আমার একটা এই প্লাসের সাথে মাইনাসের কনফিউশনের কারণে এখানে রেজাল্টের 10 এর পাওয়ারের অনেক চেঞ্জ চলে এসেছিল, তখন 10 টু দি পাওয়ার -20 চলে আসছে। এটা হবে 10 টু দি পাওয়ার +15, আগের স্লাইডে যেটা দেখালাম। তাহলে এটা হলো আমাদের আহ সংখ্যা পার সেন্টিমিটার কিউব, এটার ইউনিট হলো পার সেন্টিমিটার কিউব। তার মানে কি, দেখো এই সংখ্যাটা দিয়ে তাহলে কি বোঝানো হচ্ছে, যে যখন একটা সিলিকন 300 কেলভিন টেম্পারেচারে থাকে, সেই 300 কেলভিন টেম্পারেচারে একটা সিলিকনের 1 কিউবিক সেন্টিমিটার সাইজের, ধরলাম একটু আগে যেই ফিগারটা এঁকেছিলাম এরকম একটু ফিগার একটা এঁকেছিলাম, যে 1 কিউবিক সেন্টিমিটার সিলিকনে ফ্রি ইলেকট্রন থাকে 1.0776 ইন্টু 10 টু দি পাওয়ার 10 পার সেন্টিমিটার কিউব। মানে 1 কিউবিক সেন্টিমিটারে 1.0776 এই পরিমাণ ইন্টু 10 টু দি পাওয়ার 10 এই পরিমাণ ফ্রি ইলেকট্রন থাকবে। বোঝা গেছে? এই সেম কাজটাই করা হয়েছে এরপরে টি এর ভ্যালু 600 বসিয়ে, তার মানে এই সেম ইকুয়েশনেই টি এর ভ্যালু 600 বসাবে, এখানে 300 যেখানে আছে এখানে বসবে 600, আবার পরেও দেখো যে এখানে যে 300টা ছিল এই যে এই 300 জায়গায় বসবে 600। এই দু জায়গায় যদি আমরা 600 বসাই তাহলে দেখবা তোমরা নিজেরা এই কাজটা পরে করবা, যে এখানে রেজাল্ট কত আসে। এখানে আসবে 10 টু দি পাওয়ার 15 এ চলে গেছে, 1.54 ইন্টু 10 টু দি পাওয়ার 15। তাহলে এখানে একটু তোমরা খেয়াল করতে পারো, যেটা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে খেয়াল করার মতন, সেটা হলো টেম্পারেচার যখন 300 কেলভিন, 300 কেলভিন টেম্পারেচারে আমরা ফ্রি ইলেকট্রন পাচ্ছি 10 টু দি পাওয়ার 10 এই রেঞ্জে। যখন এই টেম্পারেচার 10 টু দি পাওয়ার 600 গেল, মানে টেম্পারেচার যখন T = 600 কেলভিন, তখন 10 টু দি পাওয়ার চলে আসলো 15। তার মানে কি 10 টু দি পাওয়ার 10 এর চেয়ে 10 টু দি পাওয়ার 15 কত গুণ বেশি? 10 টু দি পাওয়ার 5 গুণ বেশি। 10 টু দি পাওয়ার 5 গুণ মানে আসলে কত? 1 লক্ষ। 10 টু দি পাওয়ার 5 মানে কি, এই যে 5টা জিরো বসালে যেটা হবে এটা এত গুণ বেশি, তাহলে 1 লক্ষ গুণ বেশি। তার মানে টেম্পারেচার যখনই আমরা ডবল করে দিলাম 300 থেকে 600 কেলভিনে, তখন ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল 1 লক্ষ গুণ। 1 লক্ষ গুণেরও বেশি, আসলে প্রায় 1.5 লক্ষ গুণ বেড়েছে। তো ধরলাম যে 1 লক্ষই, মানে 10 টু দি পাওয়ার 5 রেঞ্জে বেড়ে যাচ্ছে। এটা কিন্তু একটা হিউজ চেঞ্জ, যে টেম্পারেচার ডবল করলে ফ্রি ইলেকট্রনের সংখ্যা অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো
এই এক্সাম্পলটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, কেউ রেসপন্স করছে না, মানে ধরে নিচ্ছি সমস্যা নেই। তাহলে এই যে আলোচনাটা গেল আমাদের, সেই আলোচনাটা কি? ব্যান্ড গ্যাপ এনার্জি। তার মানে ব্যান্ড গ্যাপ এনার্জির কি জিনিস, এবং এই ব্যান্ড গ্যাপ এনার্জি থেকে কোনো একটা সেমিকন্ডাক্টরে কয়টা ইলেকট্রন ফ্রি আছে বা কয়টা চার্জ ক্যারিয়ার ফ্রি আছে, সেটা কিভাবে বের করা যাবে সেই হিসাবটা আমরা এখানে বের করলাম। তাহলে এটা গেল আমাদের একটা পোর্শন। এবার দেখো, আমরা সেকেন্ড পোর্শনটা যদি একটু চিন্তা করি, আমাদের এই লেকচারে তোমাদের শুরুতেই বলেছিলাম যে এখানে কয়েকটা পার্ট আছে। সেকেন্ড পার্টটাই কিন্তু ছিল মডিফিকেশন অফ ক্যারিয়ার ডেনসিটিস। প্রথমে আমরা দেখলাম ক্যারিয়ার ডেনসিটি কিভাবে বের করতে হয়। এই যে ইলেকট্রনের যে ঘনত্ব বের করলাম, যে ইলেকট্রন কি পরিমাণ আছে, এটাই তো ক্যারিয়ার ডেনসিটি। তাহলে ক্যারিয়ার ডেনসিটি কিভাবে বের করতে হয় সেটা দেখলাম। এখন আমরা যেটা দেখব, এই ক্যারিয়ার ডেনসিটি যে বের করলাম, এই ক্যারিয়ার ডেনসিটিটা আসলে বের করে এটাকে আমরা কিভাবে মডিফাই করতে পারি। তো কিভাবে মডিফাই করতে পারি সেটার চিন্তার আগে কিন্তু আসবে কেন আমরা মডিফাই করব, মডিফাই করার প্রয়োজনটা কি, তাই না? যে আমরা একটা কাজ শিখবো বা একটা কাজ দেখবো, এটার তো প্রয়োজনীয়তাটা আগে বুঝতে হবে। এটাও আমি বলে রাখি যে আমরা মাত্র যে এক্সাম্পলটা দেখলাম, সেই এক্সাম্পলে কি দেখলাম, যে রুম টেম্পারেচারে সিলিকনের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রনের সংখ্যা কত হচ্ছে, ঘনত্ব যদি বলি পার সেন্টিমিটার কিউবে হচ্ছে 10⁻10 রেঞ্জে। এই 10⁻10 রেঞ্জটা কিন্তু অনেক বড় একটা রেঞ্জ। তোমরা যদি নিজেরা চিন্তা করো যে 1 × 10⁻10, তার মানে 100 কোটি। 10⁻8 মানে হলো 1 কোটি। তাহলে 10⁻10 মানে কত? 100 কোটি। অর্থাৎ 1 কিউবিক সেন্টিমিটারে ফ্রি ইলেকট্রনের সংখ্যা রুম টেম্পারেচারে সিলিকনে থাকছে 100 কোটি। সংখ্যাটা যদিও মনে হচ্ছে অনেক বড়, বাট প্র্যাকটিক্যালি যখন আমরা ইলেকট্রনিক্স এর কাজ করব, সেই ইলেকট্রনিক্স এর কাজের জন্য এই ঘনত্বটা যথেষ্ট না। আমরা যখন প্র্যাকটিক্যাল কোনো ডিভাইস নিয়ে কাজ করি, তোমরা তো আসলে এই এই কোর্সে এটা দেখবা না। তোমরা যখন একদম শেষের দিকে যাবা, 8 সেমিস্টার বা 9 সেমিস্টারে তোমাদের কয়েকটা কোর্স আছে, সলিড স্টেট ডিভাইস। এই কোর্সটায় যে এখনো রান হচ্ছে, আমিই নিচ্ছি তোমাদের ইভিনিং এর, খুব সম্ভবত 8 সেমিস্টারে ওটা। তো এই সলিড স্টেট ডিভাইসে যখন যাবা, তখন গিয়ে দেখবা যে এই সংখ্যাটা আসলে 10⁻10 এনাফ না। সাধারণত যখন প্র্যাকটিক্যালি কাজ করা হয়, রুম টেম্পারেচারে সবসময় ঘনত্বটা রাখার চেষ্টা করা হয় 10⁻16 থেকে 10⁻20 এই রেঞ্জে। নর্মালি তোমরা যদি চিন্তা করো যে একটা ট্রানজিস্টর, একটা বিজেটি, বিজেটির বেজ আর কালেক্টর, বেজ আর কালেক্টরে ইলেকট্রনের ডেনসিটি বা হোলের ডেনসিটি থাকে 10⁻16-17 এই রেঞ্জে। আর ইমিটারে ইলেকট্রন বা হোল যেটাই চিন্তা করো, সেটার ঘনত্ব থাকে 10⁻20 বা 19, 19-20 এই রেঞ্জে। সো বুঝতে পারছো যে প্র্যাকটিক্যাল যখন আমরা কোনো ডিভাইস নিয়ে কাজ করব, প্র্যাকটিক্যাল ডিভাইসে 10⁻10 যেটা আমরা মাত্র এক্সাম্পলে বের করে আসলাম, এই 10⁻10 সংখ্যাটা আসলে খুব ছোট একটা সংখ্যা সেই তুলনায়। তোমরা যদি চিন্তা করো 10⁻16 থেকেই, মানে এখানে মিনিমামটা তো 10⁻16, হাইয়েস্ট হলো 20, এই মিনিমামটা থেকেও যদি আমরা চিন্তা করি 10⁻10 মানে কত? 10 লক্ষ ভাগের 1 ভাগ। তার মানে আমাদের এখন যে অবস্থায় সিলিকন আছে, সেই সিলিকনে যে পরিমাণ ফ্রি ইলেকট্রন আছে, তার মিনিমাম 10 লক্ষ গুণ ইলেকট্রন বাড়াতে হবে আমরা যদি প্র্যাকটিক্যালি ডিভাইসে কোনো কাজ করতে চাই। তাহলে এই কাজটা আমরা আসলে কিভাবে করব, এটা হলো আমাদের এখনকার টপিক। এটাকেই বলা হচ্ছে মডিফিকেশন অফ ক্যারিয়ার ডেনসিটিস। তাহলে মডিফিকেশন অফ ক্যারিয়ার ডেনসিটির এই টপিকে যখন ঢুকবো, এখানে তিনটা জিনিস আসবে। প্রথম জিনিসটা হলো, মানে এর ভিতরে সাব টপিক যদি বলি, তিনটা সাব টপিক আছে। প্রথম সাব টপিকটা হলো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, তারপরেরটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, সবার শেষে ডোপিং। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরটা কি?
ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর বলতে আসলে বোঝানো হচ্ছে পিওর টাইপ অফ সেমিকন্ডাক্টর, অর্থাৎ যে সেমিকন্ডাক্টরের ভিতরে কোনো রকম ইমপিউরিটি নাই, সেটাকে আমরা বলবো ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। অর্থাৎ এ যাবৎ আমরা যে এক্সাম্পল গুলো দেখলাম বা গত ক্লাসে যে ফিগার গুলো দেখেছো, ওখানে কিন্তু সবই ছিল সিলিকন, সিলিকনের সাথে কোনো রকম ইমপিউরিটি ছিল না। তাহলে এই পিওর টাইপ অফ সিলিকন বা পিওর টাইপ অফ সেমিকন্ডাক্টরকে বলা হয় ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। দেখো এখানে লেখা আছে দ্য পিওর টাইপ অফ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস আর এক্সাম্পলস অফ ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরস। এখানে মেইন কথাটাই হলো পিওর, এখানে কোনো রকম ইমপিউরিটি থাকবে না। এটার একটা বৈশিষ্ট্য কি, দে হ্যাভ ভেরি হাই রেজিস্ট্যান্স, তার মানে এদের রেজিস্ট্যান্স অনেক হাই। এই মাত্র যেটা বললাম যে আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করতে চাইবো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রনের সংখ্যা হতে হবে কত, 10⁻16 থেকে 20, এখন আছে তার 10 লক্ষ ভাগের 1 ভাগ, তার মানে অনেক কম চার্জ ক্যারিয়ার আছে। চার্জ ক্যারিয়ার কম থাকা মানে কি, আলটিমেটলি সেটা রেজিস্ট্যান্স বেড়ে যাবে। আমি কিন্তু সেমি কন্ডাক্টরের ক্ষেত্রেই বলছি যে 10 লক্ষ ভাগের 1 ভাগ আছে। আমরা যদি মেটালের সাথে এটা কম্পেয়ার করি, মেটালের তুলনায় একেবারেই নগণ্য। তার মানে কি, এখানে আসলে রেজিস্ট্যান্স অনেক হাই, এই কারণে এখানে প্রপারলি সাফিসিয়েন্ট পরিমাণ কারেন্ট ফ্লো করবে না। তারপরে কি বলা হচ্ছে, ইন ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরস দ্য ইলেকট্রন ডেনসিটি n ইকুয়াল টু ni ইজ ইকুয়াল টু দ্য হোল ডেনসিটি p। তার মানে ইলেকট্রন, এখানে যেহেতু কোনো ইমপিউরিটি নাই, এখানে ইলেকট্রন আর হোল মানে ফ্রি ইলেকট্রন আর হোলের ডেনসিটি সবসময় সমান হবে। এটা কেন হবে একটু চিন্তা করে দেখো, যে এখানে একটা হোল ক্রিয়েট হচ্ছে মানে কি, কোনো একটা বাইরের টেম্পারেচার বা কোনো একটা বাইরের এনার্জি পেয়ে ইলেকট্রনটা ফ্রি হচ্ছে বন্ড থেকে। তাহলে যে কটা ইলেকট্রন ফ্রি হবে ঠিক একই পরিমাণ হোল থাকবে। ইলেকট্রন ফ্রি হলেই তো আমরা বলবো এখানে হোল আছে। অর্থাৎ এখানে ইলেকট্রন আর হোলের সংখ্যাটা সবসময় সমান হবে বা ডেনসিটিটা সবসময় সমান হবে। এটাকেই বলা হচ্ছে, মানে এই কথাটা এখানে বলা হচ্ছে দ্য ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরস, ইন ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরস দ্য ইলেকট্রন ডেনসিটি n ইকুয়াল টু ni ইজ ইকুয়াল টু দ্য হোল ডেনসিটি p। এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, যে এর আগের এক্সাম্পল যেটা করলাম ওইখানে আমরা ni টার্মটা পড়লাম না, ওইখানে কিন্তু শুধু n ছিল না, ইলেকট্রনের জন্যই ni বলা হচ্ছিল। এই যে ছোট আই, এই আইটা দিয়ে বোঝানো হচ্ছে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। অর্থাৎ আগে আমরা যে এনআই এর ভ্যালুটা হিসাব করলাম, এটা হলো ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের জন্য। এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের জন্য এনআইটা শুধু এনআই থাকবে না ইলেকট্রন, ওইখানে এনআই এর সাথে আরো কিছু যোগ বিয়োগ হবে, ওটা আমরা দেখবো আস্তে আস্তে, ওই জিনিসগুলো আসবে। তাহলে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর কি জিনিস বোঝা গেল। এবার দেখো যে আমরা যদি ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর কি সেটা বুঝি, এরপরে আমরা চলে যাব এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর কি। এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর কি, এটা হলো যখন সেমিকন্ডাক্টরটা আর পিওর থাকবে না, অর্থাৎ when a number of different atoms that is impurity is introduced in a pure crystal it is called extrinsic semiconductor। তার মানে যখন এই যে এই ফিগারটাতেই যদি খেয়াল করে দেখো, এখানে সবগুলা সিলিকন আছে, সিলিকনের মাঝখানে একটা ফসফরাস চলে এসছে। যখনই এরকম একটা বাইরে থেকে কোনো একটা অন্য ম্যাটেরিয়াল আমরা অ্যাড করব, সে মানে যেই সেমিকন্ডাক্টরটা নিয়ে আমরা কাজ করছি সেটা বাদ দিয়ে অন্য কোনো কিছু অ্যাড করব, তখনই কি এটার বিহেভিয়ারে চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা এটাকে বলবো এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। তাহলে এটা হলো আমাদের এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, কারণ এখানে একটা বাইরে থেকে ফসফরাস অ্যাড করা হয়েছে। এই ফসফরাস অ্যাডের ফলে কি হলো, এটা চেঞ্জ হয়ে গেল যে ইলেকট্রন একটা বেশি। আমরা এর পরের স্লাইডে গেলেই ওটা দেখবো যে আসলে এক্সটেনজিক করে আমাদের সুবিধা বা অসুবিধাগুলো কি। তাহলে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর হলো যখন ইমপিউরিটি থাকবে, ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর হলো যখন কোনো ইমপিউরিটি থাকবে না, একদম পিওর সেমিকন্ডাক্টর। দেখো এই যে আমরা ইমপিউরিটি অ্যাড করলাম, এই ইমপিউরিটি অ্যাড করার প্রসেসটাকে বলা হয় ডোপিং। ডোপিং এর সংজ্ঞাটা কি, একদম যদি বইয়ের ল্যাঙ্গুয়েজে বলি, the controlled addition of an impurity such as phosphorus to an intrinsic semiconductor is called doping and phosphorus itself a dopant।
অর্থাৎ এই প্রসেসটাকে বলা হচ্ছে ডোপিং। আমরা যে ফসফরাস অ্যাড করলাম এই প্রসেসটার নাম হলো ডোপিং, আর যাকে অ্যাড করব সেটাকে বলা হবে ডোপেন্ট। অর্থাৎ ফসফরাস অ্যাড করলাম সিলিকনের সাথে, ফসফরাসটা হয়ে যাবে ডোপেন্ট। প্রোভাইডিং মেনি মোর ফ্রি ইলেকট্রনস দ্যান দ্য ইন্ট্রিনজিক স্টেট, দ্য ডোপড সিলিকন ক্রিস্টাল ইজ নাও কল্ড এক্সট্রিনজিক। একটু আগের ফিগারেই কিন্তু দেখানো হয়েছিল যে একটা ফ্রি ইলেকট্রন আছে। কিভাবে আছে, যে ফসফরাসের সবচেয়ে বাইরের শেলে থাকে 5টা ইলেকট্রন, 5টা ইলেকট্রনের ভিতরে 4টা সিলিকনের 4টা ইলেকট্রনের সাথে পেয়ার করলো, একটা ইলেকট্রন এক্সট্রা রয়ে গেল। তাহলে কি, যে কটা ফসফরাস আমরা অ্যাড করব প্রত্যেকটা ফসফরাসের জন্য একটা করে ফ্রি ইলেকট্রন আমরা এরকম পেতে থাকবো, কোনো এডিশনাল এনার্জি না দিয়েই। এই কারণে কি, এটাই বলা হচ্ছে যে প্রোভাইডিং মেনি মোর ফ্রি ইলেকট্রনস, এই যে অনেকগুলা ফ্রি ইলেকট্রন দেয়া হচ্ছে ইন দ্য ইন্ট্রিনজিক স্টেট। ইন্ট্রিনজিক স্টেটে যা ছিল তার চেয়ে বেশি ফ্রি ইলেকট্রন এখানে পাওয়া যাচ্ছে। তাহলে এই সিলিকনটাকে এখন বলা হবে এক্সট্রিনজিক। তাহলে কি হলো, শুরুতে যে সিলিকনটা ছিল এই সিলিকনটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় হোস্ট ম্যাটেরিয়াল। আমরা পরের স্লাইডে বোধহয় নামটা কোথাও উল্লেখ আছে, দেখবা। এই সিলিকনটাকে বলা হয় হোস্ট ম্যাটেরিয়াল। এই সিলিকনে যাকে অ্যাড করব সেই তাকে বলা হচ্ছে ডোপেন্ট। অর্থাৎ সিলিকনে আমরা ফসফরাস অ্যাড করলাম, তাহলে ফসফরাসটা হলো ডোপেন্ট। এই ডোপেন্ট অ্যাড করার প্রসেসটাকে বলা হয় ডোপিং, আর ডোপিং করার পরে সিলিকনটা এখন হয়ে যাবে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনজিকের সাথে এখনো আগের এই ইকুয়েশনটা মিল আছে, এনপি ইকুয়াল টু এনআই স্কোয়ার, আগেও ছিল এখনো আছে। ওই ইন্ট্রিনজিকেও এই ইকুয়েশনটা এসেছিল, where A and RPA are respectively denote the electron and hole densities in the extrinsic semiconductor. The quantity Ni represents the densities in the intrinsic semiconductor and therefore independent of the doping level. তার মানে এখানে N আর P এর ভ্যালু সমান সমান হবে এমন কোনো কিছু জরুরি না। N P এর চেয়ে বেশি হতে পারে অথবা P N এর চেয়ে বেশি হতে পারে, বাট যেটাই হোক দুইটাকে গুণ করে দিলে ওই Ni যেটা ছিল, অর্থাৎ ইন্ট্রিনজিক লেভেলে যেই ক্যারিয়ার ডেনসিটি সেটার স্কোয়ারের সমান হবে। এটা হলো আমাদের একটা ফান্ডামেন্টাল কথা। আচ্ছা, ডোপিং করার ফলে যেটা হবে ওটা নিয়ে আমি 1 মিনিট পরে বলছি। আপাতত আমি আচ্ছা শেয়ারটা একটু ক্লোজ করি। এই মিটিংটা আর 3 মিনিট আছে, তাহলে তোমাদের একটা কাজ করা যায়।